নিজের বিধবা মাকে নিয়ে দীপক নামের এক যুবক বাস করত। সে খুব অলস প্রকৃতির হলেও তার একটা গুণ ছিল। দীপক ছিল হরবোলা, অর্থাৎ সে বিভিন্ন পশু পাখির ডাক নকল করতে পারত। সেই সূত্রেই আশেপাশের গ্রাম থেকে টুকটাক অনুষ্ঠানে এসব করে যা পেত তাই ছিল তার রোজগার। হ্যাঁ রে দীপক, এবার একটা ঠিকঠাক রোজগারের ব্যবস্থা কর। তোর তো বিয়ের বয়স হয়ে গেল। রোজগার তো করছি মা, তুমি মেয়ে দেখো। হেঁটে কি আর সংসার চলে বাবা? সে আমি জমিদার বাড়িতে রান্নার কাজটা করি বলে, না হলে। তুমি তো করছো, আমার আর কাজ করে কি হবে? আমি আর কতদিন? আমি চোখ বুঝলে বউ নিয়ে খাবি কি? সে পরে দেখা যাবে, এখন তো কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই? তুই কিছু করিস না বলে কোনো মেয়ের বাপ তোর সাথে বিয়ে দিতে চাইছে না। তাহলে আর কি, করবো না বিয়ে। এভাবে দিন চলে যায়। দীপকের মা ছেলের বিয়ের জন্য মেয়ে আর খুঁজে পায় না। একদিন পাশের এক গ্রামের অনুষ্ঠানে দীপক গেছে হরবোলার কারিকুরি দেখাতে। সেখানে, এই যে সরে বসুন তো, আমি এখানে বসবো। আমি কেন সরবো গো? তুমি পরে এসেছো, তুমি পেছনে গিয়ে বসো। পেছনে গিয়ে বসবো মানে? পেছন থেকে কিছু ভালো দেখা যায় নাকি? আমি এখানেই বসবো। ও শখ কত, সরবো না, যাও। হ্যাঁ, ওই মোটা শরীর নিয়ে সরতেও পারবে না। কি বললে? আমি মোটা? এই জন্যই তোমার বর জোটে না। এত বড় কথা? আর ঝগড়া করিস না, এখন ওদিকে গিয়ে বসবি, চল। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমি এখন মঞ্চে ডেকে নেব দীপক হরবোলাকে। আরে এই ছেলেটি তো বেশ সুন্দর দেখতে, আবার বেশ গুণও আছে। এর সাথেই মালতীর বিয়ে ঠিক করতে হবে। আজই ঘটক মশাইয়ের সাথে কথা বলতে হবে। শোন, তুই বাড়ি যা, আমি একটু ঘটক মশাইয়ের বাড়ি হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও, দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। তোমার জন্য আমি সারাদিন ভাত নিয়ে বসে থাকতে পারবো না। না দাদা, এখনো আপনার মেয়ের জন্য কোনো পাত্র পাইনি। যাদেরকেই পাই তারা আপনার মেয়ের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে তারপর পিছিয়ে যায়। কি বলি বলুন তো ঘটক মশাই, এই মেয়েকে নিয়ে আমি পড়েছি মহা ফাঁপড়ে। তবে কি? আজ গ্রামে যে অনুষ্ঠান হয়েছিল, ওখানে দীপক হরবোলা নামে যে ছেলেটি এসেছিল, ওকে আমার খুব পছন্দ হয়েছে। ও দীপক, ওর মাও তো মেয়ে খুঁজছে, কিন্তু এ পাত্রের হাতে কি নিজের মেয়েকে আপনি দেবেন? কেন, সমস্যা কোথায়? আসলে আসলে ছেলেটা খুব অলস আর গরিব। এই হরবোলার কাজ ছাড়া আর কিছুই করে না। সে হোক গে, আমি এখন এই মেয়েকে নিজের ঘাড় থেকে নামাতে পারলে বাঁচি। ও আপনি কথা বলে দেখুন। বেশ, তাই হোক। এরপর একটা শুভ দিন দেখে দীপক মালতীর 4 হাত এক হয়ে গেল। সামনে পুজো, আমার এবার 2টো নতুন শাড়ি চাই আর একটা সোনার কানের দুল চাই। কি? শাড়ি আবার সোনার দুল? এত টাকা কোথায় পাবো আমি? সে আমি কি জানি, আমার চাই মানে চাই, আমি কিচ্ছু শুনবো না। কিন্তু কিন্তু আমি হরবোলার কাজ করে যা টাকা পাই, তাতে করে কিভাবে এত কিছু দেব? কেন, অন্য কাজ করো, কাঠ কাটো, সেগুলো বিক্রি করে রোজগার করো। কাঠ কাটবো? না না গিন্নি, কাঠ কাটতে খুব খাটনি, ও আমি পারবো না।
তাহলে যা পারো তাই করো, কিন্তু নতুন শাড়ি গয়না আমার চাই। এ তো মহা মুশকিল বাপু। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়, দেখছি। এরপর কেটে গেছে আরো কয়েক মাস, কিন্তু দীপকের মধ্যে কোনো হেলদোল নেই। রোজগারের কোনো চেষ্টাই সে করে না। এর মধ্যেই দীপকের মা হঠাৎ করেই মারা যান, যার ফলে সংসার অচল হয়ে পড়ে। এই অভাবের সংসারে আমি আর থাকবো না। এই দড়ি কলসি গলায় বেঁধে আজ আমি ডুবেই মরি। আরে 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 আরে, কি হলো এমন করছো কেন? এমন করছি কেন? কবে থেকে বলছি রোজগার করতে, তোমার কোনো হেলদোল নেই। আজ আমি আত্মহত্যা করব, আর তার আগে সবাইকে চিৎকার করে তোমার নাম বলে যাব। চললুম আমি। ও গিন্নি, এমন করো না, যেও না, আমি ঠিক রোজগার করব। যেও না গিন্নি, সবাই দেখছে। দেখুক সবাই, জানুক তোমার জন্য আমি আত্মহত্যা করেছি। এমন করো না গিন্নি, দাঁড়াও, আমার কথা শোনো কথা। হাত ছাড়ো আমার, আমি আজ ডুবে মরবই। না গিন্নি, তোমায় আমি মরতে দেব না। কি চাই তোমার বলো, আমি সব এনে দেব, সব। ও, সব এনে দেবে? রোজগারের মরুদ নেই, আবার নাকি সব এনে দেবে? আমি যে করে হোক এবার রোজগার করবই। তুমি বাড়ি চলো। ঠিক আছে, মনে থাকে যেন, না হলে কিন্তু আমি এই পুকুরেই ডুবে মরবো। না, আমি তোমাকে শাড়ি গয়না সব দেব। তুমি বাড়ি চলো তুমি।